ক্লাউড ইউজ করে, কিন্তু কেউ যদি এডব্লিউএস বা অন্য কোনো ক্লাউডে এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারে, তার কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা ক্লাউড নিয়ে একটু আলোচনা করলাম যে অন প্রিমিস কি জিনিস এবং ক্লাউড কি জিনিস। এখন এই ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার, এটাকে যদি আমার ইউজারের সংখ্যা বাড়তে থাকে, তখন এটাকে আমার কি করতে হবে? তখন আমার এটাকে স্কেল করতে হবে। এবং এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন চলতেছে। একটা অ্যাপ্লিকেশন চলতেছে হচ্ছে যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা জাভা পাইথন যে কোনো ইয়েতে, যে ব্যাকএন্ড যে সার্ভারটা যে বিভিন্ন এপিআই এক্সপোজ করে। আর একটা চলতেছে ডাটাবেস অ্যাপ্লিকেশন। তো শুরুতে আমরা যেটা করতে পারি, এই ডেটাবেসটাকে আলাদা করে ফেলতে পারি। এটাকে আলাদা একটা কম্পিউটারে চালাবো এবং এদের মধ্যে কানেকশন থাকবে, এটার আমি নাম দিব ডিবি সার্ভার। ওকে আমি আলাদা করে ফেলছি। এতে যেটা হলো যে ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারটা এখন আগের চেয়ে বেশি লোড নিতে পারলো, কারণ এই ডেটাবেসটা তো ওর ডিস্ক স্পেস দখল করে, ওর মেমোরি দখল করে, ওর সিপিইউ দখল করে। এখন যেহেতু এটাকে আমি আলাদা একটা কম্পিউটার দিয়ে দিলাম, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এই জন্য ডিজাইনটা একটু ফ্লেক্সিবল হলো, যে ওর ক্যাপাসিটি বাড়লো, ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারের, ডিবি সার্ভারেরও ক্যাপাসিটি বাড়লো। এবং কোনো কারণে যদি আমি দেখি আমার অ্যাপ্লিকেশনটা এরকম যে আমার আসলে প্রচুর ডেটা নিয়ে আমি কাজ করতেছি, আমার ডিবি সার্ভারের ক্যাপাসিটি বাড়ানো লাগবে, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারের ক্যাপাসিটি বাড়ানোর দরকার নেই, তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্টলি স্কেল করতে পারবো। আমার যদি মনে হয় ডেটাবেস সার্ভারটা আমার স্কেল করা দরকার, সেটা আমি করতে পারবো। আবার আমার যদি মনে হয় না ডেটাবেস সার্ভার ঠিক আছে, ডেটাবেসের সমস্যা নেই, কিন্তু আমার অনেক প্রসেসিং হচ্ছে, আমার অনেক সিপিইউ খরচ হচ্ছে, তো আমি আরো ভালো শক্তিশালী সার্ভারে ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারটা হোস্ট করতে পারবো। প্রথমে এই দুটাকে আমরা আলাদা করে দিতে পারি। এটা হচ্ছে আমার স্কেলিং এর প্রথম ধাপ, যে ডেটাবেসটাকে আলাদা করে দিলাম। এইবার যখন এই ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারের একটা অসুবিধা আছে, অসুবিধা কি, এটা একটা সিঙ্গেল সার্ভার। তো কোনো কারণে যদি এটা ডাউন হয়ে যায়, তাহলে আমার পুরো সিস্টেমই ডাউন, মানে ইউজাররা কিছু করতে পারবে না। তো এবং লোড বেশি বাড়লে আমি এটা, লোড বাড়া কমার সাথে এটা আমি কিছু করতে পারবো না, ডাইনামিক্যালি এটাকে আমি বাড়াতে কমাতে পারবো না। তো এই জন্য যেটা করা যায় যে একই সময় একাধিক সার্ভার চালানো যায় এবং একটা লোড ব্যালেন্সার সার্ভার যুক্ত করে দেওয়া যায়। তো লোড ব্যালেন্সারটার কাজ হবে যে এই লোডটাকে ডিস্ট্রিবিউট করা। হয়তো আমার যদি দুইটা সার্ভার থাকে, 100 জন ইউজার আসলে সেটা তো 50 জন ইউজারকে দিবে সার্ভার এতে, 50 জন ইউজারকে দিবে সে সার্ভার বিতে অ্যাসাইন করবে। তো এখন আমরা এই লোড ব্যালেন্সার জিনিসটা নিয়ে আসি। তাহলে আমার এটাকে একটা নিয়ে আসলাম, ডিএনএস, এটা মুছে দিই। এটা হচ্ছে লোড ব্যালেন্সার। তাহলে এখন আমার অ্যাপ্লিকেশনটা কিরকম হলো, যে আমার মোবাইল অথবা ওয়েব ক্লায়েন্ট এটা যোগাযোগ করবে হচ্ছে লোড ব্যালেন্সারে। তো লোড ব্যালেন্সার কিন্তু নিজে একটা কম্পিউটার, এবং সে কি করবে, সে কোনো আমার অ্যাপ্লিকেশন লজিক নাই তার মধ্যে। সে শুধু আমার এই দুইটা সার্ভারের সে খোঁজ রাখবে। ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার আমি দিলাম এটার নাম এ, এটা আমি দিলাম বি। সে এই দুইটা সার্ভারের খোঁজ রাখবে, এবং ইউজাররা যখন আসবে তখন সে ইকুয়ালি লোডটা ব্যালেন্স করবে। এখন ইকুয়াল লোড ব্যালেন্স বলতে কি বোঝাচ্ছে, এবং প্রত্যেকটা সার্ভার আবার এই ডেটাবেসের সাথে যুক্ত থাকবে। আচ্ছা ভাইয়া, এখন এই জায়গাতে একটা কোশ্চেন ছিল যে এই যে হুম, ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার এ আর বি, আমার অ্যাপ্লিকেশনটা কি এই দুইটা সার্ভারই থাকবে? হ্যাঁ, দুটো সার্ভারই চলতে থাকবে, একই সেম অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বাট দুইটা সার্ভারে থাকবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো একই অ্যাপ্লিকেশন আমার দুইটা সার্ভারই চলতেছে। আর তো ও এখন কারো কিন্তু 100% ইউজার হ্যান্ডেল করা লাগবে না, সে হয়তো 50% ইউজার হ্যান্ডেল করবে, সে হয়তো 50% ইউজার হ্যান্ডেল করবে। কিন্তু সবসময় এই জিনিসটা এরকম ইউজারের পার্সেন্টেজের উপর নির্ভর করে না, কারণ লোড ব্যালেন্সের বিভিন্ন রকম লজিক থাকতে পারে। তো কি কি লজিক থাকতে পারে, একটা হচ্ছে খুবই সিম্পল, যে ইউজার আসলে প্রথম জনকে আমি এতে পাঠাবো, দ্বিতীয় জনকে দিতে পাঠাবো, তারপরে জনকে দিতে পাঠাবো, তারপরে জনকে দিতে পাঠাবো। এটা একটা লোড ব্যালেন্সিং লজিক হতে পারে। আরেকটা হতে পারে যে আমি দেখবো যে কার বর্তমান কানেকশন কয়টা, সে বর্তমানে 30 ইউজার হ্যান্ডেল করতেছে, সে 35 ইউজার হ্যান্ডেল করতেছে এখন, তাহলে নেক্সট ইউজারকে আমি এখানে পাঠিয়ে দিব। অথবা আমি দেখলাম সিপিইউ, কার সিপিইউ ইউসেজ বেশি, তার সিপিইউ 60%, তার সিপিইউ 50%, তার কাছে আমি পাঠিয়ে দিব। এরকম বিভিন্ন রকম ইয়ে থাকতে পারে, যে লোড ব্যালেন্সারটা ওদের ক্যাপাসিটির উপর ডিসাইড করতে পারে, অথবা ওই রাউন্ড রবিন সিস্টেম করতে পারে, যে প্রথম জন এখানে, দ্বিতীয় জন এখানে, তৃতীয় জন আবার এখানে। তো এরকম করলে যেটা হলো আমার দুইটা সুবিধা, এক হচ্ছে আমি লোডটা ব্যালেন্স করতে পারলাম এবং একাধিক সার্ভার ইউজ করা যাবে, এ বি এবং সি ডি আমি ইউজ করতে পারবো। আরেকটা হচ্ছে যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউরটা থাকলো না, যে এই সার্ভারটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা ডিস্ট্রয় হয়ে যায়, তখন লোড ব্যালেন্সার আর ওর কাছে পাঠাবে না, লোড ব্যালেন্সার তখন সব ট্রাফিক দিতে পাঠাবে। এবং ওই সময় 1 মিনিট 2 মিনিটের মধ্যেই আরেকটা অ্যাপ্লিকেশন সার্ভার আমরা চালাই দিব, ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার সি, তখন বি এবং সি এর কাছে রিকোয়েস্ট গুলো যাবে, এ এর কাছে রিকোয়েস্ট যাবে না। তো দুইটা সুবিধা, একটা হচ্ছে যেটা বললাম যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর, এটাকে ইয়ে করা, আরেকটা হচ্ছে লোড ব্যালেন্স করা, যাতে আমি আরো বেশি ইয়ে করতে পারি। তো এখন আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবো, তখন দেখবো যে আমাদের নেক্সট প্রবলেমটা হয় হচ্ছে ডেটাবেস। হচ্ছে আমি তো ওয়েব, মানে এখানে ইয়ে করলাম, স্কেল করলাম, মাল্টিপল সার্ভার ইউজ করতেছি, কিন্তু সবাই তো একটা ডেটাবেসই যাচ্ছে। এখন ডেটাবেস আমরা কি অপারেশন করি, ডেটাবেস আমরা হয় রিড করি ডেটাবেস থেকে ডেটা, অথবা ডেটা রাইট করি। ইনসার্ট, আপডেট, আপডেট, ডিলিট, এগুলো হচ্ছে ডেটা রাইট। আর সিলেক্ট, এটা হচ্ছে ডেটা রিড, আমাদের নর্মাল রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? তো এখানে জন্য এখানে আমার একটা সিম্পলই আছে, আমার যেগুলো ডেটাবেস সার্ভার, এটাকে আমি মাস্টার স্লেভ রেপ্লিকেশন করতে পারি। এটা হচ্ছে মাস্টার,
প্রথম জনকে আমি এতে পাঠাবো, দ্বিতীয় জনকে দিতে পাঠাবো, তারপরের জনকে দিতে পাঠাবো, তারপরের জনকে দিতে পাঠাবো। এটা একটা লোড ব্যালেন্সিং লজিক হতে পারে। আরেকটা হতে পারে যে আমি দেখবো যে কার বর্তমান কানেকশন কয়টা, সে বর্তমানে 30 ইউজার হ্যান্ডেল করতেছে, সে 35 ইউজার হ্যান্ডেল করতেছে এখন, তাহলে নেক্সট ইউজারকে আমি এখানে পাঠিয়ে দিব। অথবা আমি দেখলাম সিপিইউ, কার সিপিইউ ইউসেজ বেশি, তার সিপিইউ 60%, তার সিপিইউ 50%, তার কাছে আমি পাঠিয়ে দিব। এরকম বিভিন্ন রকম থাকতে পারে যে লোড ব্যালেন্সারটা ওদের ক্যাপাসিটির উপর ডিসাইড করতে পারে, অথবা ওই রাউন্ড রবিন সিস্টেম করতে পারে যে প্রথম জন এখানে, দ্বিতীয় জন এখানে, তৃতীয় জন আবার এখানে। তো এরকম করলে যেটা হলো আমার দুইটা সুবিধা, এক হচ্ছে আমি লোডটা ব্যালেন্স করতে পারলাম এবং একাধিক সার্ভার ইউজ করা যাবে, এ বি এবং সি ডি আমি ইউজ করতে পারবো। আরেকটা হচ্ছে যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউরটা থাকলো না, যে এই সার্ভারটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা ডিস্ট্রয় হয়ে যায়, তখন লোড ব্যালেন্সার ওর কাছে পাঠাবে না, লোড ব্যালেন্সার তখন সব ট্রাফিক দিতে পাঠাবে এবং ওই সময় 1 মিনিট 2 মিনিটের মধ্যেই আরেকটা অ্যাপ্লিকেশন সার্ভার আমরা চালাই দিব, ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার সি, তখন বি এবং সি এর কাছে রিকোয়েস্ট গুলো যাবে, এর কাছে রিকোয়েস্ট যাবে না। তো দুইটা সুবিধা, একটা হচ্ছে যেটা বললাম যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর এটাকে করা, আরেকটা হচ্ছে লোড ব্যালেন্স করা, যাতে আমি আরো বেশি করতে পারি। তো এখন আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবো তখন দেখবো যে আমাদের নেক্সট প্রবলেমটা হয় হচ্ছে ডেটাবেসে। হচ্ছে আমি তো ওয়েব মানে এখানে করলাম, স্কেল করলাম, মাল্টিপল সার্ভার ইউজ করতেছি, কিন্তু সবাই তো একটা ডেটাবেসেই যাচ্ছে। এখন ডেটাবেস আমরা কি অপারেশন করি? ডেটাবেস আমরা হয় রিড করি ডেটাবেস থেকে ডেটা, অথবা ডেটা রাইট করি। ইনসার্ট, আপডেট, ডিলিট এগুলো হচ্ছে ডেটা রাইট, আর সিলেক্ট এটা হচ্ছে ডেটা রিড, আমাদের নরমাল রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, তাই না? তো এখানে জন্য এখানে আমার একটা সিম্পলই আছে, আমার যে ডেটাবেস সার্ভার, এটাকে আমি মাস্টার স্লেভ রেপ্লিকেশন করতে পারি। এটা হচ্ছে মাস্টার, মাস্টার থেকে সবসময় স্লেভে রাইট হয় বা ডেটা আপডেট হয়। আর আমার যখন ওয়েব অ্যাপ্লিকেশনটা, এটা হচ্ছে রাইট অপারেশন, সে রাইট করবে সবসময় মাস্টারে আর রিড করবে সবসময় স্লেভ থেকে। এখানে read, তো ডেটা রিড করার জন্য সে সবসময় স্লেভে কানেক্ট করবে, স্লেভ থেকে রিড করবে, এবং ডেটা রাইট করার সময় মাস্টারের কাছে রাইট করবে, এবং মাস্টার স্লেভের মধ্যে মেকানিজম থাকবে যে ডেটাটা রেপ্লিকেট করা, মানে এখানে যেটা রাইট হচ্ছে এটা আবার স্লেভে চলে যাবে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমি রিড এবং রাইটটাকে আলাদা করে দিলাম, তাহলে আগের যে ডেটাবেসে লোড কমলো, মানে আগের মতো আমি দুইটা শক্তিশালী ডেটাবেস ইউজ করলাম, কিন্তু এখন এই ডেটাবেসে কোনো রিড কোয়েরি হবে না বা সিলেক্ট কোয়েরি হবে না, সে শুধু রাইট, আর এখানে হচ্ছে সব সিলেক্ট কোয়েরি হবে, আর এই মাস্টার থেকে অটোমেটিক স্লেভে ডেটা রেপ্লিকেট করা হবে। তো এটা বলে হচ্ছে ডেটা রেপ্লিকেশন। তো নর্মালি আমার যদি রিড এবং রাইট সমান সমান হয়, যে একটা ইউজার হয়তো প্রতি সেশনে 10টা রাইট করে 10টা রিড করবে এরকম, তাহলে আমরা এরকম রাখতে পারি। আবার আমাদের যদি মনে হয় যে না, এই অ্যাপ্লিকেশনে রিড অনেক বেশি, রাইট অনেক কম, তো এই ক্ষেত্রে আমরা মাল্টিপল স্লেভ ইউজ করতে পারি। সেক্ষেত্রে মাস্টার থেকে স্লেভ, মানে স্লেভ 1, স্লেভ 2, স্লেভ 3 প্রত্যেকটা ডেটাবেসেই ডেটা রেপ্লিকেশন করা হবে, এবং রিড হবে তখন এইগুলো থেকে, আর রাইট হবে শুধু মাস্টারে। এবং তখন রিডের লোডটা এই তিনটা ডেটাবেস ভাগ করে নিতে পারবে আর কি। মানে এখানে একটা লোড ব্যালেন্সার থাকবে যে আসলে এই তিনটার যে কোনো একটা ডেটাবেস থেকে রিড করবে, আর রাইট শুধু এক জায়গায় হবে। I used to spend dozens of hours every single week proofreading. I was constantly fixing run on sentences, unclear syntax. তো এটা হচ্ছে ডেটা রেপ্লিকেশন। তো এইভাবে আমরা এই ডেটাবেস সার্ভারটাকে আরো স্কেলেবল করতে পারি। আর যখনই আমরা যে স্কেলেবলের প্রশ্ন আসে তখন খুবই বেসিক প্রশ্ন, যেটা বিশেষ করে আমি ফ্রেশ গ্রাজুয়েট বা যারা অল্প এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার ওদেরকে জিজ্ঞেস করি যে হরাইজন্টাল স্কেলিং এবং ভার্টিক্যাল স্কেলিং এর মধ্যে পার্থক্য কি। তো ভার্টিক্যাল স্কেলিং হচ্ছে যেমন আমি একটা মেশিন ব্যবহার করতেছি, এই মেশিনটাকে আরো শক্তিশালী হার্ডওয়্যারের মেশিন দিয়ে রিপ্লেস করা। যে আমার হয়তো এতে 2 গিগা র্যাম, আমি 16 গিগা র্যাম ইউজ করলাম, বা আমার 16 হচ্ছে না, আমি 64 গিগা র্যাম ইউজ করলাম, বা 512 গিগা র্যাম ইউজ করলাম, বা 1 টেরাবাইট র্যাম ইউজ করলাম। এরকম সিপিইউ হয়তো আমার যে সিপিইউ হচ্ছে না, আমি আরো বেশি শক্তিশালী সিপিইউ ইউজ করলাম। তো ওইটাকে বলছে ভার্টিক্যাল স্কেলিং, যে আমি একটা সিস্টেম মানে একটা কম্পিউটার রাখবো, কিন্তু এটাকে আমি স্কেল করবো। তো এটা সুবিধা হচ্ছে যে এটা ম্যানেজ করা খুব সোজা, ডিস্ট্রিবিউটেড সিস্টেম ম্যানেজ করা ঝামেলা। এই জন্য আমরা যদি এমন এক জায়গায় কোথাও কাজ করি যে যেখানে আসলে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের দরকার নাই বা এরকম লোড নাই, তো সেখানে কিন্তু ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিজাইন না করাই ভালো। ওইখানে আমরা একটা মনোলিথ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি যে সবকিছু একই সার্ভারে থাকে, বড় জোর আমরা ডেটাবেসটাকে শুধু আলাদা করে দিতে পারি। এবং এখানে যদি দেখি আমার কারেন্ট সার্ভারটা অলমোস্ট লোড ফুল হয়ে যাচ্ছে, এটাকে আপগ্রেড করা দরকার, তখন আমরা আরেকটু ভালো সার্ভার দিয়ে আপগ্রেড করতে পারি। তো এই ক্ষেত্রে ওই যে অন প্রিমিস এবং ক্লাউডের কনসেপ্টটা চলে আসে। আমার যদি সেটা আমার কিনা সার্ভার থাকতো, যে আমি 2 লাখ টাকা দিয়ে সার্ভার কিনছি, এখন এটা হচ্ছে না, এখন আমার 10 লাখ টাকা দিয়ে সার্ভার কিনতে হবে, তো 2 লাখ টাকাটা তো আমি 2 লাখ টাকা বেচতে পারবো না, তোমার 50 হাজার টাকা বিক্রি করতে হবে। কিন্তু ক্লাউডের হলে যে আমি এখান থেকে যেহেতু ভাড়া নিচ্ছি, আমি এটা না নিয়ে এখন এটা নিবো, তো এটা সুবিধা আর কি। তো এটা বলেছে ভার্টিক্যাল স্কেলিং, মানে উলম্ব উপরের দিকে। আর হরাইজন্টাল স্কেলিং মানে কি, যে আমি এখন একটা মেশিন ইউজ করতেছি, একটা মেশিনের জায়গায় আমি 2টা মেশিন ইউজ করবো বা 10টা মেশিন ইউজ করবো। তো এইটা হচ্ছে বিষয় আর কি। তো এইভাবে ইউজ করলে যেটা হয়, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম, এটা অসুবিধা হচ্ছে যখনই আমার সিস্টেমটা একটা কম্পিউটার থেকে একাধিক কম্পিউটারে চলে গেল, তখনই আমার বিভিন্ন রকম ঝামেলা এসে যুক্ত হবে, যে ঝামেলাগুলো আমাদের সলভ করতে হয়। কিন্তু স্কেলেবল ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে গেলে সেটা করতে হবে। তো এখন তো আমরা বললাম যে ডেটা
ডেটাবেসটাকে আমরা স্কেল করতে পারি এইভাবে প্রাথমিকভাবে আর কি। প্রথমে একটা মাস্টার একটা স্লেভ, আর যদি দেখি রিড কোয়েরি বেশি তাহলে আরো স্লেভ যোগ করতে পারি। তারপরে আমরা যেটা করতে পারি যে আরেকটা সার্ভার ইউজ করতে পারি, সেটা হচ্ছে ক্যাশ সার্ভার। এই ক্যাশের কাজ হবে, তো ক্যাশ সার্ভারগুলো সাধারণত ডেটাবেস সার্ভারগুলো কি করে, যে ডেটাবেস সিস্টেম ওরা বিভিন্ন ডেটাকে রাখে হচ্ছে ডিস্কে, আর ক্যাশ সার্ভার হচ্ছে এগুলি মেমোরিতে রাখে। যেমন জনপ্রিয় দুইটা ক্যাশ হচ্ছে ম্যাম ক্যাশ আর রেডিস। তো ওরা ডেটা রাখে মেমোরিতে, এজন্য ওখান থেকে রিড করা খুবই ফাস্ট কম্পেয়ার টু হার্ড ডিস্ক। এই কারণে আমরা ক্যাশ সার্ভার ইউজ করি, কিন্তু আবার এক্সপেন্সিভ, এই জন্য আমরা সবকিছু ক্যাশে রাখি না। আর ক্যাশের আরেকটা সমস্যা হচ্ছে যে ওইটা যদি রিস্টার্ট হয়ে যায়, মনে করেন বন্ধ হয়ে আবার চালু হয়, অথবা এটা বন্ধ হয়ে গেলে আমি আরেকটা সার্ভার চালু করলাম, তখন কিন্তু ডেটাটা হারিয়ে যায়, যে দুইটা র্যামে থাকে বা মেমোরিতে থাকে। তো ডেটাবেস সার্ভারের ক্ষেত্রে এটা সত্যি না, এটা আমার যদি ব্যাকআপ থাকে, এই ডেটাবেস চলে গেলে ডেটাবেসে থাকবে, এটা চলে গেলে এটা থাকবে। তো এই জন্য আমরা ক্যাশ ব্যবহার করতে পারি ডেটাবেস সার্ভারের সাথে, যে এটা অ্যাপ্লিকেশন সার্ভারের কাছাকাছি থাকবে, সে প্রথমে ক্যাশ থেকে রিড করবে। তো ক্যাশ আর ডেটাবেসের সম্পর্ক হচ্ছে সাধারণত আমরা সেটা আমি আরেকটা দিলাম। সে প্রথমে ক্যাশ থেকে রিড করবে, ক্যাশ থেকে রিড করে যদি রেসপন্স পায় সে দিয়ে দিবে, আর যদি না পায় তখন সে ডেটাবেসের কাছে যাবে, ডেটাবেস থেকে ডেটা নিবে, নিয়ে ক্যাশে রাইট করবে, আর ইয়াকে মানে ক্লায়েন্টকে রেসপন্স দিয়ে দিবে। এইভাবে এটা কাজ করে আর কি। ক্যাশের জন্য আমি যেটা বললাম যে জনপ্রিয় ক্যাশ হচ্ছে কি রেডিস আর ম্যাম ক্যাশ। তো আমরা এই যে বিভিন্ন সিস্টেম ডিজাইন নিয়ে যখন আলোচনা করবো তখন আমরা যে ক্যাশের ইউজ দেখবো। তো এটা করলে আমার স্কেলেবিলিটি আরো বেড়ে গেল, অনেক রিড কোয়েরি আমার ডেটাবেসে যাবে না, আমি ক্যাশ থেকে রিড করে যদি ক্যাশে থাকে ইয়ে করে ফেলবো। এবং কোনো ডেটা যদি আমি ক্যাশে খুঁজি, ক্যাশে যদি পাই এটারে বলেছে হিট, আর ক্যাশে যদি না পাই সেটার বলে মিস। হ্যাঁ, একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ। আমি কি ক্যাশটাকে পারসিস্টেন্ট করতে পারি? ক্যাশটাকে পারসিস্টেন্ট করা যায়, যেমন এখন যে রেডিস আছে ওখানে কনফিগার করে দিলে আমি দেখছি 5 মিনিট পর পর ওর এটা ব্যাকআপ করে রাখতে পারি আর কি। কিন্তু আমি যদি এটাকে ডেটাটাকে রিয়েল টাইম ব্যাকআপ করতে চাই সবসময়, তাহলে আসলে আমার উদ্দেশ্যটা হারিয়ে যাবে আর কি। তখন আমার আসলে এটা আবার যদি সে সবসময় ডিস্কে রিড রাইট করে তখন এটা ডেটাবেসের মতো হয়ে যাবে। তো ক্যাশকে পারসিস্ট করা যায়, কিন্তু সেটা আমরা করি হচ্ছে মূলত ব্যাকআপ রাখার উদ্দেশ্যে। আর ওইটাও খুব আগের না, মানে খুব বেশি দিন আগের না আর কি। যেমন 2016-17 ওই সময় পর্যন্ত ক্যাশকে পারসিস্ট করা যেত না। পরে রেডিস যেটা আনলো যে ওরা 5 মিনিট পর পর বা এরকম একটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিলে ওই ডেটাটা একটা ডিস্কে রাইট করে রাখে। কিন্তু ক্যাশের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমি এখানে ডেটা পারসিস্ট করবো না, আমি মেমোরি থেকে নিয়ে ব্যবহার করবো। আর ক্যাশে ডেটা সেট করার সময় আমাদের অবশ্যই এক্সপায়ারি টাইম দিয়ে দেওয়া উচিত, কারণ যদি আমি বলছি ক্যাশ সার্ভারটা যদি রিস্টার্ট হয়ে যায়, কিন্তু যদি রিলায়েবল হয় কোনো সার্ভার হয়তো গত 2 বছর একবার রিস্টার্ট হয় না, এই ক্ষেত্রে অনেক পুরোনো ডেটা রয়ে যেতে পারে, যেটা আমার আসলে কোনো দরকার নেই, যেটা আপডেট হয় না, এবং যেহেতু কোনো এক্সপায়ারি টাইম দেওয়া হয়নি এই জন্য এটা ডেটা রয়ে গেছে। এই জন্য এটা রেকমেন্ডেড হচ্ছে যে ক্যাশে ডেটা রাখলে এটা একটা এক্সপায়ারি টাইম ঠিক করে দেওয়া। তো ক্যাশের সাথে কিভাবে ডিবি সিনক্রোনাইজ হবে? এটার দায়িত্ব হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভারের, যে সাধারণত এটা বিভিন্ন রকম ক্যাশিং স্ট্র্যাটেজি আছে, এবং আমি এখন একটা যেটা বললাম এটার নাম হচ্ছে রিড থ্রু ক্যাশ। যে আমি প্রথমে যদি আমার কাছে কোনো রিকোয়েস্ট আসে, আচ্ছা আমি যেমন বলি যে একটা ক্যাশের সাকসেসফুল ইউজ, এটা দ্বারা আমি একটু আমার কোথায় জানছিল এটা, Keeping it fresh like plastic wrap, that's me. ইন্টারেস্টিং কাহিনী। 2000 কত সালে 11-12, তো ওই সময় আমি ধানমন্ডিতে থাকতাম ওই জিগাতলার সাইডে। তো আমার সময় শাহজালাল ইউনিভার্সিটির একটা টিম ওরা আসলো, ওইখানে নাকি ন্যাশনাল ইউনিভার্সিটির একটা বিল্ডিং আছে। তো ওইখানে যে টিম আসলো, টিমের 7-8 জন টিচার আর 2-3 জন ফোর্থ ইয়ার স্টুডেন্ট। তো টিচাররা ছিল বেশিরভাগ আমার জুনিয়র ব্যাচের। তো আমি গেলাম ওদের সাথে দেখা করতে, আমার বাসায় খেতেই চলে গেলাম। তো ওরা আসছে আসলে এই ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার যে রেজাল্ট প্রসেসিং, এটার কাজ পাইছে হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটির যে সিএ একটা সেন্টার আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার, ওরা। তো এই কারণে এই কাজগুলো ওরা এখানে করতে আসছে। তো আমি গিয়ে আমি তো কিছু দেখা করতে চাচ্ছি, যেহেতু আমার এলাকায় আসছে। কিন্তু পরে আমি ওদের সাথে থেকে গেলাম এবং দেখলাম যে ওরা কি ডিজাইন করছে। তো ওরা যেটা করছিল, ওদের সার্ভার ছিল পিএইচপির, আর একটা ডেটাবেস ছিল মাইসিকিউএল এর, আর এখানে ছিল তো মোবাইল ক্লায়েন্ট ছিল না, ওয়েবসাইটটা ছিল আর কি। তো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নাম্বার আর কি জানি দিলে ওরা রেজাল্ট দিবে। তো তার 3 দিন পর রেজাল্ট পাবলিশ হবে। এই ডিজাইন দেখে আমি বললাম যে তোমাদের এটা তো স্কেল করতে পারবে না, কারণ ভর্তি পরীক্ষার্থী হচ্ছে 10 লক্ষ। 10 লক্ষ মানুষ ধরা যাক যদি প্রতি মানে এভারেজে কেউ 3 বার করে যদি রিকোয়েস্ট করে রেজাল্ট দেখতে চায়, তো 30 লক্ষ রিকোয়েস্ট চলে আসবে। এবং পরে ওদেরকে ওরা এক্সপেরিমেন্ট করে ওদেরকে দেখালাম যে বড় জোর 2-3 হাজার রিকোয়েস্ট একই টাইমে আসলে ওরা এটা নিতে পারবে, মানে ওরা নিতে পারবে না। তারপর আমি ওদের সাথে থেকে গেলাম 3 দিন, এবং থেকে আমি যেটা ডিজাইন করছি সেটা হচ্ছে এরকম, যে আমরা 8টা সার্ভার রাখছি, এবং সবার যখন রেজাল্ট প্রসেসিং শেষ, মানে রেজাল্ট গুলা আছে বিভিন্ন ডেটাবেসে, এই 8টা সার্ভারে একটা ডেটাবেস আছে, এবং সেখানে আমি আবার 8টা সার্ভারই মেমকেশ ইনস্টল করছি, এবং করে সেই ডেটাবেসের রেজাল্টগুলো মেমকেশে নিয়ে নিছে একটা স্ক্রিপ্ট চালায়। তারপর যেটা হয়েছে যে ক্লায়েন্ট লোড ব্যালেন্সারে কল করবে, এবং লোড ব্যালেন্সার তখন এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে 8 দিয়ে মড করবে, 0 হলে এটার কাছে পাঠাবে, 1 হলে এটার কাছে পাঠাবে, 2 হলে এটার কাছে পাঠাবে, এবং ওরাও
ডেটাবেসে কোয়েরি করবে না, ওরা ক্যাশ থেকে রিড করে রেজাল্ট পাঠিয়ে দিবে, এবং কোনো কারণে যদি ওদের ক্যাশের মধ্যে ওরা মেম ক্যাশে সেটা না পায়, মেমোরিতে না পায়, তখন ওরা ডেটাবেসে কোয়েরি করবে, কোয়েরি করে যে রেজাল্ট আসবে এটা প্রথমে ক্যাশে রাখবে এবং তারপরে রেসপন্স করবে, যাতে পরবর্তী সময় যদি ওই রোল নাম্বার থেকে আবার রিকোয়েস্ট আসে তাহলে যাতে ডেটাবেসে এটা যাওয়া না লাগে। আর আরেকটা হচ্ছে যে এই 8টা সার্ভার এটা ছিল কেবলমাত্র প্রথম দিন, দ্বিতীয় দিনে আমরা রেজাল্ট পাবলিশ করার পর তো প্রথম দিনই সব মানুষ দেখবে রেজাল্ট, এরপর থেকে তত ইন্টারেস্ট নেই, পরে তো কয়েক হাজার বা 10,000 20,000 মানুষ দেখবে। তো এই ডিজাইন করার যেটা সুবিধা ছিল, তখন আমরা এই 8টার মধ্যে 6টা সার্ভার ফেলে দিয়ে দ্বিতীয় দিন থেকে কেবলমাত্র 2টা সার্ভার রাখছি, আর যে লোড ব্যালেন্সার সার্ভারের লজিক ছিল mod 8 এর বদলে mod 2 করে দিয়েছি, তখন এই 2টা সার্ভারই সব ইয়েগুলো করছে, এবং ওইবার এই ভর্তি পরীক্ষার রেজাল্টের ওয়েবসাইটটা ডাউন হয়নি। তো এটা নিয়ে আমি ইয়ে করছিলাম আর কি। আর ক্যাশিং নিয়ে এখানে আমি আরেকটা আর্টিকেল ছিল। তো যাই হোক, তো ওইভাবে এখানে ক্যাশটা কাজ করছে আর কি। যে এটা কি এক্ষেত্রে স্লো হবে, যাকে রিকোয়েস্ট আসার পর এসে রাখছে তোরা তারপরে এটা দেখা নাকি? এই জন্য আমরা যেটা করছি, ধর রাত্রে 11টায় রেজাল্ট পাবলিশ হয়েছে, তার আগে একটা স্ক্রিপ্ট চলে, আমি তো সবার রোল নাম্বারগুলো জানি, তাই না, যে এই 10 লক্ষ স্টুডেন্টের রোল নাম্বার, তো এই 10 লক্ষ রোল নাম্বারগুলো এগেইনস্টে তার যে রেজাল্ট, এগুলো আমরা অলরেডি ক্যাশে বুক করে দিয়েছি, যাতে রিকোয়েস্ট আসলে আমার ডেটাবেসে রিড করতে না হয়। তারপরে যেটা বললাম, এটা একটা ব্যাকআপ মেকানিজম আছে, কোনো কারণে যদি আমার ক্যাশে ডেটা না থাকে, যদি আমি ডেটাগুলো করে দিচ্ছি, তাহলে সে একবার ডেটাবেসে রিড করে ইয়ে করবে, পরবর্তী রিডগুলো ওই ক্যাশ থেকেই হবে আর কি। আর এটা আমি আসলে করতে পারছি কারণ হচ্ছে আমার যখন রেজাল্ট প্রসেসিংটা হয়ে গেছে, এখন তো এটা চেঞ্জ হবে না, হবে পরে কারো যদি কোনো ঝামেলা থাকে, আপত্তি থাকে, ভুল হয়, সেটা তো বিচ্ছিন্ন করো না, কিন্তু এমনিতে তো রেজাল্ট হয়ে গেছে, এখন তার রেজাল্ট আবার ক্যালকুলেট করতে হবে না, যাচ্ছে এই রোল নাম্বার এগুলো তার রেজাল্ট আমি ক্যালকুলেট করি, এখানে ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই, আমি শুধু মুখস্থ করে রাখবো, মানে মনে রাখবো, সেটা হার্ড ডিস্কে মনে রাখতে পারি, মেমোরিতে মনে রাখতে পারি। তো হার্ড ডিস্ক থেকে মেমোরিতে এটা সম্ভবত 2000 গুণ ফাস্ট, এটা আমরা পরের ক্লাসে আগামীকাল আমরা এটা আলোচনা করবো যে কোনটার গতি কেমন। তো হ্যাঁ, আমি যদি প্রতিবার আগে ডেটাবেসে লুক আপ করে তারপর ক্যাশে রাখতাম, তাহলে এটা ঠিক অবশ্যই জিনিসটা স্লো হইতো, কেবল দ্বিতীয় রিকোয়েস্টের একই রোল নাম্বারের দ্বিতীয় রিকোয়েস্টের জন্য এটা ফাস্ট হতো। এই কারণে আমরা রেজাল্ট পাবলিশ করার আগে সবকিছু প্রত্যেকটা সার্ভারের ক্যাশে লোড করে রাখছি। তো এটা হচ্ছে ক্যাশের ব্যবহার। তারপর হচ্ছে সিডিএন। সিডিএন কি জিনিস? এটা বলেছি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আমরা একটা সিডিএন সার্ভার ইউজ করবো। এখানে যেটা হয় যে স্ট্যাটিক কন্টেন্টগুলো, মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশনে তো বিভিন্ন রকম জিনিস থাকে, যেমন ইমেজ থাকে, সিএসএস ফাইল থাকে, জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে। তো এগুলো আমার কি করতে হয়, এগুলো আসলে আমার ব্রাউজার আগে এগুলোকে লোড করে, জাভাস্ক্রিপ্ট ফাইলে যতক্ষণ লোড না করে ততক্ষণ চাইতে পারবে না, সিএসএস ফাইলে যতক্ষণ রিড না করবে ততক্ষণ কি করতে পারবে না। এখন আমার যদি গ্লোবাল অ্যাপ্লিকেশন হয় একটা, যে আমি অস্ট্রেলিয়া থেকে একটা অ্যাপ্লিকেশন বানাইছি, কিন্তু এটা আমেরিকায় ইউজার আছে, আমি যেখানে চাকরি করি, সেটা কি মেসেজ করেছি? আচ্ছা, আসলে আমাদের ব্রেক দিব 2 মিনিট পরে, আমি 2 মিনিট বলবো। তো আমি এখানে যেখানে চাকরি করি, আমাদের 80% ইউজার হচ্ছে আমেরিকায়, 15% ইউজার হচ্ছে অস্ট্রেলিয়ায়, 5% ইউজার হচ্ছে ইউরোপে। এই 3 জায়গায় আমাদের মার্কেট। এখন যেটা বললাম, একটা ওয়েবসাইট অনেক স্ট্যাটিক রিসোর্স থাকে, অনেক ইমেজ থাকে, থাকে। তো এগুলো যদি আমি অস্ট্রেলিয়ার সার্ভারে হোস্ট করি, তাহলে অস্ট্রেলিয়ান ইউজাররা একটা ইমেজ হয়তো 30 মিলি সেকেন্ডে নামাতে পারবে, কিন্তু একই ইমেজ আমেরিকান ও যদি ইয়ে করে, তাহলে তো তার 150-200 মিলি সেকেন্ড টাইম লাগবে। এই কারণে আমরা সিডিএন, মানে বিভিন্ন কোম্পানি আছে ওরা এই সার্ভিসটা প্রোভাইড করে, ওদের সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ওদের সার্ভার থাকে, হয়তো আমেরিকার কয়েকটা জায়গায় থাকবে, ইউরোপে থাকবে, ল্যাটিন আমেরিকায় থাকবে, আফ্রিকায় থাকবে, সিঙ্গাপুরে থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, জাপানে থাকবে, ইন্ডিয়া থাকবে, এবং ওইখানে ওরা তখন ওইগুলা পোস্ট করে। এটা সার্ভারেও থাকে, কিন্তু এগুলো কপি চলে যায় সিডিএনে, এবং ইউজারের লোকেশন অনুযায়ী ওরা নিয়ারেস্ট সার্ভার থেকে এটা সার্ভ করে, যাতে ইয়ে করতে সময় না লাগে। তো এটা যেখানে দেখা যাচ্ছে, যেমন speedtest.com নাকি একটা আছে, ফার্স্ট .net মনে হয়। ফার্স্ট speedtest.net একটা আছে। যেমন এখন আমি আমার স্পিড টেস্ট করতে চাই, সে আসলে কোন সার্ভার থেকে করতেছে, সিডনির একটা সার্ভারে করতেছে, এই জন্য পিং মিলি সেকেন্ড হচ্ছে 6, মানে আমি জাস্ট একটা পিং করলে একটা দিয়ে আসলো, এটার জন্য তো মাত্র 6 মিলি সেকেন্ড টাইম লাগবে। তো ডাউনলোড স্পিড, আপলোড স্পিড দেখলাম, এখন আমি সার্ভারটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আমি লন্ডনে যাই, লন্ডনে যেখানে একটা নিলাম, দেখি এখানে কি হয়। এখন কিন্তু পিং হয়ে গেছে 258 মিলি সেকেন্ড। তো যদিও এটা 258 মিলি সেকেন্ড অনেক কম সময়, কিন্তু 6 মিলি সেকেন্ড তো একটু কম সময়। এই জন্য আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, যেটা ম্যাটার করে যে আমার সার্ভারটা কোথায় আছে আর কি। তো ঠিক আছে, এখন আসরের নামাজের বিরতি 5 মিনিট পরে আমরা আবার ফেরত আসবো। আমি পজ করে রাখি। তো ঠিক আছে, আমরা আবার আমাদের আলাপ শুরু করি। তো সিডিএন নিয়ে বললাম, তাহলে সিডিএন এর সুবিধা কি? সিডিএন এর সুবিধা হচ্ছে গ্লোবালি এগুলো রিপ্লিকেট করা থাকবে, স্ট্যাটিক কন্টেন্টগুলো, এবং এই ক্ষেত্রে ইউজারের লোকেশনের উপর বেস করে এই কন্টেন্টগুলো সার্ভ হবে। আবার সিডিএন এর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে খরচ, অবশ্যই, কারণ যেহেতু একটা সার্ভিস ইউজ করবো আমার টাকা দিতে হবে। আর আরেকটা জিনিস কেয়ারফুলি করা লাগে, সেটা হচ্ছে এই ইউজ করবো আমার লোকেশনের উপর বেস করে স্ট্যাটিক কন্টেন্টগুলো। তাহলে সিডিএন এর সুবিধা কি? সিডিএন এর সুবিধা হচ্ছে গ্লোবালি এগুলো রিপ্লিকেট করা থাকবে, স্ট্যাটিক কন্টেন্টগুলো, এবং এই ক্ষেত্রে ইউজারের লোকেশনের উপর বেস করে এই কন্টেন্টগুলো সার্ভ হবে।
আবার সিডিএন এর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে খরচ, অবশ্যই, কারণ যেহেতু একটা সার্ভিস ইউজ করবো আমার টাকা দিতে হবে। আর আরেকটা জিনিস কেয়ারফুলি করা লাগে, সেটা হচ্ছে এই ক্যাশে যেমন আমার ডেটা এক্সপায়ার করতে, সিডিএন এর ফাইলগুলোতে আমার এক্সপায়ারি সেট করে দিতে হয় যে এতদিন পর এক্সপায়ার হয়ে যাবে, নইলে এক্সপায়ার যদি না করি তাহলে একটু সমস্যা আছে। যে অনেক সময় কিছু কিছু ডেটা পুরনো থেকে যেতে পারে, হয়তো আমার কোম্পানির লোগোটা চেঞ্জ হলো কিন্তু ওদের সার্ভারে আমি সেটা কোনো কারণে আপডেট করতে পারলাম না, ওদের কাছে পুরনো লোগোটা রয়ে গেল, তো ওই এলাকার যে ইউজার ওরা আমার পুরনো লোগো দেখতেছে। তো এই কারণে এটাই আর কি। তো এরকম অনেক সিডিএন কোম্পানি আছে। এবং ওরা আরেকটা যেটা করতে পারে, অনেক সময় কম্পিউটারে ডিডিওএস অ্যাটাক হয় বা সার্ভারে, সেটা হচ্ছে কি একসঙ্গে অনেক জায়গা থেকে হ্যাকাররা স্ক্রিপ্ট চালায় ওখানে ট্রাফিক পাঠায় এবং এত বেশি লোড হলে যাতে সার্ভারটা বসে যায়। কিন্তু যদি আমি স্ট্যাটিক কন্টেন্টের এটা আলাদা আরেক জায়গায় দিয়ে দিই, এই ক্ষেত্রে সিডিএন গুলো নিজেরাই ডিডিওএস প্রিভেনশনের একটা মেকানিজম আছে ওদের কাছে, তো ওরা সেটা ট্রাই করে আর কি, যাতে আমার মেইন সার্ভারে এসে একটা না পড়ে। এটা একটা সুবিধা। তো সিডিএন ইউজ করতে পারি আমরা। সিডিএন ইউজ করলে যেটা হবে যে আমার ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারে এখানে আমার ফাইলগুলো কিন্তু হোস্ট করা লাগবে, এমন না যে আমার এখানে স্ট্যাটিক ফাইলগুলো হোস্ট করা লাগবে না। এখানে আমার স্ট্যাটিক ফাইল হোস্ট করা লাগবে, কিন্তু সিডিএন এর মাধ্যমে এটা গ্লোবালি রেপ্লিকেটেড হবে, যে কারণে বেশিরভাগ সময় আমার সার্ভার থেকে সেটা রিড হবে না। আমার সার্ভারে রিকোয়েস্ট কম আসবে, লোড কম হবে, ডেটা আদান প্রদান কম হবে। ওইগুলো বেশিরভাগ সময় সার্ভ হবে থেকে সিডিএন। কিন্তু আমি যেটা বলছি বেশিরভাগ সময়, সবসময় না, কারণ এটা নির্ভর করে যদি কোনো ফাইল এক্সপায়ার হয়ে যায় বা আমি যদি নতুন কিছু চেঞ্জ করি, এবং ওই সিডিএন প্রোভাইডারের দেওয়া এপিআই ব্যবহার করে আমরা আসলে ওদের এখানে নতুন জিনিসপত্র দিতে পারি। তো এই গেল হচ্ছে সিডিএন। সিডিএন বললাম, তারপর ক্যাশ বললাম, তারপর ডেটাবেজের অ্যাপ্লিকেশন। এখন কোয়েশ্চেন আছে। হ্যাঁ। ডাটাবেস শার্ডিং কি আমার স্কেলেবল করার উপরে হেল্প করে? এটা এখনই বলবো আমি। যে নেক্সট আমার স্টেপ হচ্ছে কি, এত কিছু করলাম, খুব ভালো, সব ঠিক আছে। তারপরে যদি দেখি যে ডেটাবেজে লোড, কারণ এখানে আমি একটা মাস্টার মাল্টিপল স্লেভ ইউজ করছি। তারপরে একটা টেকনিক আছে, সেটা বলছে ডেটাবেজ শার্ডিং। তো ডেটাবেজ শার্ডিংটা কি জিনিস? আমি যদি ধরা যাক আমার একটা ডেটাবেজে একটা টেবিল আছে যেখানে হচ্ছে 1 বিলিয়ন রো আছে। আর কত মিলিয়ন? 1 বিলিয়ন, 1000 মিলিয়ন, 100 মিলিয়ন। 1 মিলিয়ন না, 1000 মিলিয়ন, 1 বিলিয়ন। তাহলে 1000 মিলিয়নে যদি 1 বিলিয়ন হয়, ধরা যাক আমি একটা সার্ভার যদি 10 মিলিয়ন ডেটা রো থাকে, তাহলে আমার 10টা সার্ভার লাগবে। তাহলে আমি 10টা ডেটাবেস সার্ভার রাখতে পারি যেখানে প্রত্যেকটাতে 10 মিলিয়ন ডেটা আছে। না সরি, 10টা সার্ভার হলে 100 মিলিয়ন ডেটা আছে। অথবা একটা সার্ভার রাখতে পারি যেখানে 1 বিলিয়ন ডেটা আছে। তো 1 বিলিয়ন ডেটা যদি থাকে, তো ওইটা হয়তো সম্ভব একটা সার্ভারে আটানো, কিন্তু ওইখান থেকে রিড করলে এটা স্লো হয়ে যায় বিষয়টা অনেক, এবং পুরো ম্যানেজ করাটাও স্লো হয়ে যায়। তো এই কারণে অনেক সময় যেটা করে যে একটা ডেটাবেসের বদলে আমি মাল্টিপল ডেটাবেস ইউজ করবো রাইট করার জন্য এবং রিড করার জন্য। তো এই ক্ষেত্রে যেটা করতে হয়, এই কনসেপ্টটা বলে শার্ডিং, যে কোনো একটা লজিক ইউজ করে সেটাকে ডেটাটাকে এমনভাবে সার্ভারে গুলোতে ডিস্ট্রিবিউট করতে হয় যাতে ডিস্ট্রিবিউশনটা কাছাকাছি থাকে। যেমন ধরা যাক, যদিও এটা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে 10 লক্ষ মানে 1 মিলিয়ন, এটা খুব বেশি না। ধরা যাক আমাদের সবার জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন, তো ওই ক্ষেত্রে তো আমাদের 18 কোটি মানুষ আছে। তো একটা সার্ভারে যদি আমি 18 কোটি মানুষের ডেটা রাখতে চাই একটা ডেটাবেস সার্ভারে, তাহলে ওই সার্ভারটাতে অনেক বেশি লোড করে যাবে। এবং অনেক সময় দেখা যাবে যখনই বেশি লোড আসবে এই সার্ভারটা স্লো হয়ে গেছে, এবং স্লো হলে এক সময় সেটা ডাউন হয়ে যেতে পারে কিছু সময়ের জন্য। এবং শার্ডিং করতে পারি আমরা, যে একটার বদলে আমরা আসলে 10টা ডেটাবেস সার্ভার ইউজ করবো, এবং তখন আমরা কি করবো, এই সব 18 কোটি মানুষের ডেটা একটা সার্ভারের বদলে 10টা সার্ভারে রাখবো। আর হয়তো তার জাতীয় ওই বার্থ জন্ম নিবন্ধনের যে আইডি, সেটাকে যদি 3 ডিজিটে কনভার্ট করে আমি 10 দিয়ে মড করি, তাহলে 0তম হলে সে প্রথম সার্ভারে, 1তম হলে সে দ্বিতীয় সার্ভারে। তো এরকম আসবে, মানে একটা লজিক থাকবে। করা যাক। একটা আইডি আসলো, টেক্সট আসলো, বার্থ আইডি বলে কিছু একটা থাকলো। লজিকটা কি? প্রথমে এটা ইন্টিজার কনভার্ট করবো, তারপরে এটাকে আমি কি করবো, মড 10 করে দেবো। আমি এখানে 4 করে দিলাম। 4 করার পর আমার ডেটাবেস সার্ভার হবে 4টা। এবং তখন মড 4 করার পর যদি রেজাল্ট হয় 0, তাহলে এই সার্ভারে আসবে, 1 হলে এই সার্ভারে, 2 হলে এই সার্ভারে, 3 হলে এই সার্ভারে। তো এই জিনিসটা বলে শার্ডিং করা, মানে পুরো ডেটাবেস সব ডেটা একটা ডেটাবেসে না রেখে আমি এখানে 4টা ডেটাবেসে রাখলাম, তাহলে ডেটাবেসের লোড 4 ভাগের 1 ভাগ কমে গেল। এবং আমি চাইলে এখানে আবার মাস্টার স্লেভ করতে পারি, যেখানে প্রত্যেকটা মাস্টার এখানে রাইট হবে আর এখানে প্রত্যেকটা স্লেভ থাকবে প্রত্যেকের জন্য। সে হচ্ছে 0 স্লেভ, সে হচ্ছে 1-এর, সে হচ্ছে 2-এর, সে হচ্ছে 3-এর। এবং এক্ষেত্রে রিড করার সময় আমি এগুলো থেকে রিড করবো, আর রাইট করার সময় এখানে আমি রাইট করবো। মানে আমি শার্ডিং এবং রেপ্লিকেশন কনসেপ্টটা একসাথে করতে পারি। এখানে চাইলে মাল্টিপল স্লেভও লাগানো যায় যদি আমার রিড বেশি থাকে।
তো এই ক্ষেত্রে রিড করার সময় আমি ওই একই লজিক ফলো করবো যে আমার তো প্রথমে তাহলে বের করতে হবে কি সে কোন ডেটাবেজে আছে এবং তারপর আমার ওই ডেটাবেজে তৈরি করতে হবে। তো আমি ওই বার্থ সার্টিফিকেটের আইডি ওই আইডি দেখলাম যে সে এই ডেটাবেজে আছে, যদি রিড করতে চাই তখন তো আমি এটার যে স্লেপ এখান থেকে রিড করবো, আর রাইট করতে চাইলে এখানে রাইট করবো। তো এইভাবেই শার্ডিংটা করে। এবং যখন ডেটা খুব বেশি হয়ে যায় রিলেশনাল ডেটাবেজে তখন শার্ডিং করাটা খুবই যুক্তিসঙ্গত। এবং আমি যেখানে কাজ করতেছি আমাদের গত বছর থেকে প্রজেক্ট শুরু হয়েছে যে আমাদের এখানে আসলে পোস্ট গ্রেস ডেটাবেজ ইউজ করে। আমাদেরও মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালোই গত 7 বছর অনেক গ্রো করছে এখানে। গ্রো করার কারণে এই যেহেতু ডেটা বেশি হয়ে গেছে এখন শার্ডিং করবে। এবং আমাদের শার্ট করার সময় অর্গানাইজেশন আইডি অনুযায়ী শার্ট করবে আর কি। তো এটা বলে হচ্ছে শার্ডিং কি, কারণ এটা ভালো শার্ডিং কি ঠিক করতে হবে। শার্ডিং কি ঠিক করে যে অর্গানাইজেশন আইডি, তাহলে অর্গানাইজেশন আইডিকে যদি আমি এরকম করি যে হ্যাঁ অর্গানাইজেশন আইডিটাকে আমি ইন্টিজারে কনভার্ট করলে 0 দিয়ে আমার করলে এখানে আসবে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে। তো এইটা একটা টেকনিক। আবার আরো অনেক টেকনিক আছে, যেমন বাংলাদেশের জন্য যদি আমি করি যে 8টা বিভাগ আছে, তো আমি শার্ডিং করে আসলে 8টা ডেটাবেজ ইউজ করতে পারি। যে ঢাকা বিভাগগুলো একটা নির্দিষ্ট ডেটাবেজে, যে ঢাকা বিভাগ ডেটাবেজ, চিটাগাং বিভাগগুলো চিটাগাং ডেটাবেজ, রাজশাহীগুলো রাজশাহী ডেটাবেজ, খুলনাগুলো খুলনা ডেটাবেজ। তাহলে আমার একটা ডেটাবেজে সারা বাংলাদেশের লোক নেওয়ার পরিবর্তে একটা ডেটাবেজ আসলে একটা বিভাগের লোক নিবে, বা চাইলে আমরা এটা জেলাতেও করে দিতে পারি। তো এটা হচ্ছে টেকনিক। শার্ডিং কি যে সবসময় একদম ইন্টিজার করে মড করতে হবে এরকম কোনো কথা নয়, বিভিন্ন রকম ভাবে আমরা এটা শার্ট করতে পারি। যেমন বললাম যে জেলা অনুযায়ী অথবা বিভাগ অনুযায়ী শার্ট করতে পারি। তো শার্ডিং একটা প্রবলেম আছে, এটা বলেছে সেলিব্রিটি প্রবলেম। যে ধরা যাক আমাদের ফেসবুক প্রোফাইল ইন্টিজারে নিয়ে আমরা শার্ডিং করলাম, এখন সব ইউজারের কাছে তো রিকোয়েস্ট সমান আছে না। যেমন ইউজার আইডিকে 4 দিয়ে মড করলে 0 হলে এখানে, 1 হলে এখানে, 2 হলে এখানে, 3 হলে এখানে। ধরা যাক সবাই বাংলাদেশের ইউজার, এখন বাংলাদেশের ফেসবুক যেমন ধরা যাক সাকিব আল হাসান, সে আছে এই শার্টে করছে, তো মানুষজন হয়তো ওর ফ্রেন্ড ফলোয়ার বেশি, ওর এখান থেকে ডেটাবেজে রিড রাইট বেশি। এই ক্ষেত্রে কিন্তু এই যে প্রবলেমটা এটা বলেছে সেলিব্রিটি প্রবলেম। এই ক্ষেত্রে এটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। মানে কিছু স্পেশাল কেস হয়তো ঠিক আছে নর্মাল শার্ডিং লজিক চললো, কিন্তু যেসব প্রোফাইল 1 মিলিয়ন বা তার চেয়ে বেশি ফলোয়ার ওদেরকে আমি আবার আলাদা একটা জায়গায় রেখে দিলাম। কারণ এবং এটা খুব বেশি হলে হবে না, অল্প কিছু সংখ্যক এরকম প্রোফাইল থাকতে হবে। বা আমি যদি জেলা অনুযায়ী একটা শার্ডিং করি, দেখা যাবে যে ঢাকা জেলায় সিগনিফিকেন্টলি বেশি মানুষ অন্যান্য যে কোনো জেলার চেয়ে, তখন ঢাকা জেলাটাও ওই সেলিব্রিটি প্রবলেমের আন্ডারে পড়বে। তখন এটা হয়তো আমি আবার ঢাকা উত্তর দক্ষিণ বা এরকম কিছু একটা করে ভাগ করতে পারি। তো শার্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি সবাইকে কত ছিল যে বার্থ বা এনআইডি সাধারণত বা কাইন্ড অফ স্ট্রিং, এটাকে ইন্টিজার বলতে মানে আমার মাথায় কাজ করতেছে যে স্ট্রিং ইন্টিজার করতেছি এরকম বিষয় না। হ্যাঁ এটাকে আমরা প্রথমে ইন্টিজারে কনভার্ট করে নিব, কোনো একটা লজিক ইউজ করে, তারপর এটাকে আমরা 4 দিয়ে মড করে দিব বা একটা n দিয়ে মড করে দিব। এটাকে হ্যাশ করে ইন্টিজারে কনভার্ট করা যায়। বুঝতে পারছি। তারপর আমি বলতে দিলাম আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে মোটামুটি শার্ডিংটাও দেখলাম। শার্ডিং করলে আমার এই ডেটাবেসটা আরো বেশি স্কেলেবল হলো। এখন ডেটা রিপ্লিকেশনের অসুবিধাটা কি? শুরুতে ডেটা রিপ্লিকেশন নিয়ে কথা বলছিলাম। এটা সুবিধাটা তো হচ্ছে যে রিড এবং রাইটের ডেটাবেসগুলোকে আলাদা করে দেওয়া, যাতে একটা ডেটাবেস রিড হবে, সরি একটা ডেটাবেসে রাইট হবে, ওখানে শুধু রাইটই হবে, আর আরেকটা অথবা একাধিক ডেটাবেসে রিড হবে। আর ডেটাটা রিপ্লিকেশন হবে, মাস্টার রাইট করার পর এটা স্লেভে চলে যাবে। তো এটা আমি যখন গ্র্যাবে সিঙ্গাপুরে ছিলাম, এখানে অনেক ইন্ডিয়ান ক্যান্ডিডেট ইন্ডিয়া থেকে বা সিঙ্গাপুরেও আসি, মানে ইন্টারভিউ দিতে, ওদেরকে আমি একটা প্রশ্ন করতাম যে আমি যদি একটা ক্রিকেট খেলার স্কোর দেখতে চাই সবসময় ESPN ক্রিক ইনফোতে, আমি পার্সোনালি এটা ফেস করছি যে আগে অনেক বছর আগে যখন আমি ক্রিকেট খেলা ফলো করতাম, হয়তো আর টিভিতে হয়তো দেখাচ্ছে না, মানে এখন 47 ওভার 2 বল আমি দেখলাম এই স্কোর, এখন তো কিছুক্ষণ পর এটা অটোমেটিক আপডেট হবে। কিন্তু আমি সেটার জন্য ওয়েট না করে আমি আবার এই ব্রাউজার রিফ্রেশ বাটন ক্লিক করলাম, তখন আবার দেখালো 47 ওভার 1 বল। একটু আগেই যে আমি কয়েক সেকেন্ড আগে 47 ওভার 2 বল দিচ্ছি, এখন তো দেখালে 3 বল দেখাবে অথবা 2 বলই দেখাবে, কিন্তু আমি রিফ্রেশ করার পর আসলো 47 ওভার 1 বল। এটার সম্ভাব্য কারণ কি হতে পারে? তখন পর্যন্ত স্লেভ ডাটাগুলো আপডেট হয় না। হ্যাঁ এটার সম্ভাব্য কারণ হচ্ছে যে রেপ্লিকেশন ল্যাগ। মানে আমি যে এখানে যেই মুহূর্তে আমি এটা বেস মাস্টারে রাইট করবো, সঙ্গে সঙ্গেই যদি আমি রিড করি তখন আমি লেটেস্ট আপডেটটা নাও পাইতে পারি। তো ডেটাবেস এখানে রাইট করার পর এটা এই স্লেভগুলোতে যাইতে যে সময় লাগে, এটার বলে হচ্ছে ডেটা রেপ্লিকেশন ল্যাগ, বা অনেক সময় শুধু রেপ্লিকেশন ল্যাগ বলে, এলএজি ল্যাগ। এবং এটা ওই মুহূর্তে এই ডেটাবেসের লোডের উপর নির্ভর করে সেটা কয়েক মিলি সেকেন্ড হতে পারে, সেটা কয়েক সেকেন্ড হতে পারে, কয়েক মিনিট হতে পারে। এখন ধরা যাক যে ক্রিক ইনফো যেহেতু খুবই জনপ্রিয়, তাদের নিশ্চয়ই 10-15টা স্লেভ ডেটাবেস আছে, যদি ওরা এটা ইউজ করে থাকে, এটা ইউজ করা উচিত ওদের, অথবা ক্যাশ আছে। তো সেক্ষেত্রে আমি যখনই মাস্টার একটা কিছু রাইট করবো, বাকি স্লেভ চলে যাচ্ছে। তো একজন তো আসলে স্কোরটা এন্ট্রি দিচ্ছে কম্পিউটার ম্যানুয়াল, যে আছে এই বলটা হলো এই বলে এত রান হলো, এবং সঙ্গে সঙ্গে সেটা মাস্টার রাইট হয়ে যাচ্ছে এবং স্লেভে রেপ্লিকেট হয়ে যাচ্ছে। তো রেপ্লিকেট ধরা যাক এটাতে রেপ্লিকেট হতে 10 সেকেন্ড টাইম লাগলো কোনো কারণে রিফ্রেশ ডেটাটা আসতে। তো এই সময় আমি যখন প্রথমবার রিফ্রেশ দিয়েছিলাম, প্রথমবার আমি যখন রিড করছিলাম, তখন আমার লোড ব্যালেন্সার আমার যে অ্যাপ্লিকেশন সার্ভার নিচে অ্যাপ্লিকেশন সার্ভার যে কোনো একটা স্লেভ থেকে রিড করছে, সে হয়তো এই স্লেভ থেকে রিড করছে, তার কাছে ছিল 47 ওভার 2 বলে তথ্য, কিন্তু এর কাছে এটা এখনো পৌঁছে নাই, এবং এর কাছে এটা 10-20 সেকেন্ড পরে বা 1 মিনিট পরে পৌঁছেছে। আবার আমি যখন রিফ্রেশ করলাম তখন সে আবার এই ডেটাবেসে কানেক্ট হবে, এটা কোনো গ্যারান্টি নেই। রিফ্রেশ করার পর সে হয়তো এই ডেটাবেস থেকে রিড করে দিছে, এই জন্য আমাকে 47 ওভার 1 বলের ডেটা দিছে। তো এটা খুবই প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন, এবং যারা এই ধরনের সিস্টেম সম্পর্কে জানে ওরা এটা সঠিক উত্তর দিতে পারে যে রেপ্লিকেশন লাইক। কারণ এখানে কোনো ম্যাজিক নাই, এখানে রাইট করার এখানে শুধু রাইটই হবে, আর আরেকটা অথবা একাধিক ডেটাবেসে রিড হবে। আমি যখন গ্র্যাবে সিঙ্গাপুরে ছিলাম, এখানে অনেক ইন্ডিয়ান ক্যান্ডিডেট ইন্ডিয়া থেকে বা সিঙ্গাপুরেও আসি, মানে ইন্টারভিউ দিতে, ওদেরকে আমি একটা প্রশ্ন করতাম যে আমি যদি একটা ক্রিকেট খেলার স্কোর দেখতে চাই সবসময়
ESPN ক্রিক ইনফোতে, আমি পার্সোনালি এটা ফেস করছি যে আগে অনেক বছর আগে যখন আমি ক্রিকেট খেলা ফলো করতাম, হয়তো আর টিভিতে হয়তো দেখাচ্ছে না, মানে এখন 47 ওভার 2 বল, আমি দেখলাম স্কোর, এখন তো কিছুক্ষণ পর এটা অটোমেটিক আপডেট হবে, কিন্তু আমি সেটার জন্য ওয়েট না করে আমি আবার এই ব্রাউজার রিফ্রেশ বাটন ক্লিক করলাম, তখন আবার দেখালো 47 ওভার 1 বল। একটু আগেই যে আমি কয়েক সেকেন্ড আগে 47 ওভার 2 বল দিছি, এখন তো দেখালে 3 বল দেখাবে অথবা 2 বলই দেখাবে, কিন্তু আমি রিফ্রেশ করার পর আসলে 47 ওভার 1 বল। এটার সম্ভাব্য কারণ কি হতে পারে? তখন পর্যন্ত স্লিপ ডাটাগুলো আপডেট হয় না। হ্যাঁ, এটার সম্ভাব্য কারণ হচ্ছে যে রেপ্লিকেশন ল্যাগ, মানে আমি যে এখানে যেই মুহূর্তে আমি ডেটা বেস মাস্টারে রাইট করবো, সঙ্গে সঙ্গেই যদি আমি রিড করি, তখন আমি লেটেস্ট আপডেটটা নাও পেতে পারি। তো ডেটাবেস এখানে রাইট করার পর এটা এই স্লেভগুলোতে যাইতে যে সময় লাগে, এটার বলে হচ্ছে ডেটা রেপ্লিকেশন ল্যাগ, বা অনেক সময় শুধু রেপ্লিকেশন ল্যাগ বলে, এলএজি ল্যাগ। এবং এটা ওই ওই মুহূর্তে এই ডেটাবেসের লোডের উপর নির্ভর করে সেটা কয়েক মিলি সেকেন্ড হতে পারে, সেটা কয়েক সেকেন্ড হতে পারে, কয়েক মিনিট হতে পারে। এখন ধরা যাক যে ক্রিক ইনফো যেহেতু খুবই জনপ্রিয়, তাদের নিশ্চয়ই 10-15টা স্লেভ ডেটাবেস আছে, যদি ওরা এটা ইউজ করে থাকে, এটা ইউজ করা উচিত ওদের, অথবা ক্যাশ আছে আর কি। তো সেক্ষেত্রে আমি যখনই মাস্টার একটা কিছু রাইট করবো, বাকি স্লেভ চলে আসে। তো একজন তো আসলে স্কোরটা এন্ট্রি দিচ্ছে কম্পিউটার ম্যানুয়াল, যে আছে এই বলটা হলো এই বলে এত রান হলো, এবং সঙ্গে সঙ্গে সেটা মাস্টার রাইট হয়ে যাচ্ছে এবং স্লেভে রেপ্লিকেট হয়ে যাচ্ছে। তো রেপ্লিকেট ধরা যাক এটাতে রেপ্লিকেট হতে 10 সেকেন্ড টাইম লাগলো কোনো কারণে রিফ্রেশ ডেটাটা আসতে। তো এই সময় আমি যখন প্রথমবার রিফ্রেশ দিয়েছিলাম, প্রথমবার আমি যখন রিড করছিলাম, তখন আমার লোড ব্যালেন্সার, আমার যে অ্যাপ্লিকেশন সার্ভার নিচে অ্যাপ্লিকেশন সার্ভার যে কোনো একটা স্লেভ থেকে রিড করছে, সে হয়তো এই স্লেভ থেকে রিড করছে, তার কাছে ছিল 47 ওভার 2 বলে তথ্য, কিন্তু এর কাছে এটা এখনো পৌঁছে নাই, এবং এর কাছে এটা 10-20 সেকেন্ড পরে বা 1 মিনিট পরে পৌঁছেছে। আবার আমি যখন রিফ্রেশ করলাম, তখন সে আবার এই ডেটাবেসে কানেক্ট হবে, এটা তো কোনো গ্যারান্টি নেই। রিফ্রেশ করার পর সে হয়তো এই ডেটাবেস থেকে রিড করে দিছে, এই জন্য আমাকে 47 ওভার 1 বলের ডেটা দিছে। তো এটা খুবই প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন, এবং যারা এই ধরনের সিস্টেম সম্পর্কে জানে ওরা এটার সঠিক উত্তর দিতে পারে যে রেপ্লিকেশন ল্যাগ। কারণ এখানে কোনো ম্যাজিক নাই, এখানে রাইট করার পর এখানে যে রাইট হচ্ছে এটা তো কারোর থেকে না কাউকে করতে হবে, এবং এই দুটার মধ্যে কি থাকে, নেটওয়ার্ক, ওরা তো সবাই মানে একটা কম্পিউটার না, এগুলো আলাদা আলাদা কম্পিউটার। তো নেটওয়ার্কের মধ্যে ডেটাটা যাবে, সেখানে একটা টাইম লাগে, সেটা যদি যত অনেক কম তারপরেও টাইম লাগে। প্লাস সে যে মাস্টারের দিকে রাইট হচ্ছে এবং তারপর এখানে এটাকে সে আবার রাইট করতেছে, এগুলোতে তো টাইম লাগে। তো যখন লোডটা কম থাকে তখন এই টাইমটা বোঝা যায় না, কিন্তু এটাতে লোড বেশি থাকলে টাইমটা বোঝা যায়। এবং গ্র্যাবে একবার একটা ইনসিডেন্ট ছিল যেখানে রেপ্লিকেশন ল্যাগ হয়ে গেছিল 30 মিনিট, মানে মাস্টার রাইট করার পর অন্য জায়গা থেকে রিড করতে আমাদের 30 মিনিটের মতো দেরি হইতো, যে মানে সবসময় না, একদিন একটা বিশেষ ইনসিডেন্ট। তো এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন যে রেপ্লিকেশন ল্যাগ। আরেকটা হচ্ছে একটা কোশ্চেন ছিল, এখানে যে স্লেভগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কি স্লেভগুলোকে একটা সাথে কানেক্টেড থাকবে রিড করার জন্য, নাকি আমরা কি পাই না যে সবগুলো স্লেভকেই মাস্টারের সাথে কানেক্ট করতে, যাতে রেপ্লিকেশনটা মাস্টার থেকে স্লেভগুলো একসাথে হয়? হ্যাঁ, এটা করতে পারি আমরা, যে এখানে আমি কানেকশনগুলো দেখাই যে মাস্টার থেকে হয়তো একটা মাস্টারের সাথে 10টা স্লেভ কানেক্ট, ঠিক আছে, সেক্ষেত্রে মাস্টারের কি করা লাগবে, 10টা স্লেভের এটা রাইট করা লাগবে, এখানেও তো তার টাইম লাগবে। সে রাইটগুলো যদি এসিনক্রোনাসলিও করে, কারণ সে তো আসলে আলটিমেটলি একটা কম্পিউটার, তার কাছে অলরেডি অনেক রাইট রিকোয়েস্ট আছে যেটা তার ডিস্কে সেভ করতেছে, আবার সে ডিস্কে সেভ করার পর আরেকটা প্রসেস সেটা স্লেভগুলোতে রাইট করতেছে। এখন এটা বিভিন্ন কনফিগারেশন হতে পারে, একটা হচ্ছে যে এই মাস্টার নিজেই সবগুলো স্লেভে রাইট করতেছে, তাহলে এখানে যত বেশি স্লেভ তার রাইট করার টাইমটা তত বেশি লাগবে। সে একটা রিড একটা বাইরে থেকে একটা রাইট আসলো, সে নিজে রাইট করলো, করার পর তার যদি 20টা স্লেভ কানেক্টেড থাকে, তখন সে 20 বার রাইট করা লাগবে। তো এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে সে 3টা স্লেভের কাছে রাইট করলো, এই 3টা স্লেভ আর 3টা স্লেভের কাছে রাইট করলো, তো এইভাবে হতে পারে আর কি। কিন্তু যেভাবে হোক না কেন রেপ্লিকেশন ল্যাগ থাকবেই, এটা কখনো জিরো না যে আমি রাখলাম এবং ঠিক ওই মুহূর্তেই আমি রিড করলে ওইটা পাবো, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। ভাই আমরা যে চ্যাট রিলেটেড বিষয়গুলো দেখছিলাম যে আপনার একটা ডিটেক্ট করে যে একটা সার্ভার তোমার কথা শুনি না। ইনস্ট্যান্টলি যে আপডেট আর কি বুঝাতে চাইছেন, কিন্তু চ্যাটে তো এরকম বিষয়টা এমন ছিল যে ওটা ওয়েবসাইট বা কমিউনিকেশন লেয়ারটা মোস্ট প্রবাবলি ডিফারেন্ট ছিল। মানে আমি বলতে ইনকনসিস্টেন্সিটা অন্তত না থাকলে লেগ তো থাকতে পারে, কিন্তু ইনকনসিস্টেন্সি যে একবার লোড করলে একটা কমে গেল, তো যদি আগে সার্ভার থেকে যদি ডাটা দেয়, তো মানে এই ইনকনসিস্টেন্সিটা যদি কমে যায় আর কি। হ্যাঁ, কিন্তু আগে সার্ভার থেকে দিতে গেলে জিনিসটা আবার ডিফারেন্ট, সেটা মানে ওই বিষয়টা মেনটেন করা এক্সপেন্সিভ, যে আমি আগের সাথে দিব আর কি। তো যেটা কিছু কিছু অ্যাপ্লিকেশনে করা লাগে, এটা আমরা দেখবো আমরা যখন চ্যাট অ্যাপ্লিকেশন নিয়ে আলাপ করবো। তো এখানে যে লোড ব্যালেন্সিং এর কথা বললাম, এখানে সার্ভারগুলো দুই রকম হতে পারে। যে লোড ব্যালেন্সিং এর ক্ষেত্রে একটা হচ্ছে স্টেটলেস সার্ভার, মানে স্টেটলেস, আর একটা হচ্ছে স্টেটফুল। স্টেটফুল সার্ভিস কি, যে ইউজার এ সে লগইন করলো, লগইন করে বিভিন্ন অ্যাক্টিভিটি করতেছে, এবং লগইন করার পর আমরা কি করি, যে একটা সেশন জেনারেট করে হয়, এবং সেটা যতক্ষণ লগ আউট না হচ্ছে ততক্ষণ সেশনটা ভ্যালিড থাকে, এবং সেটা একটা সার্ভারেই রাখা হয়। এবং তখন পরবর্তী সময় এ যদি আসে, তাকে আমার এই সার্ভারেই পাঠাতে হবে, কারণ এই সার্ভারে ইউজার এর কোনো তথ্যটা নাই, সে লগইন করছে। আবার কেউ যদি এই সার্ভারে প্রথমে লগইন করে তারপর প্রতিবারও এখানেই পাঠাতে হবে। তো এটা যদি একটা মনোলিথ অ্যাপ্লিকেশন হয়, সিঙ্গেল সার্ভার, তখন কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আমরা এরকম লোড ব্যালেন্সিং ইউজ করে মাল্টিপল সার্ভার ব্যবহার করবো, তখন সমস্যা হবে। সেক্ষেত্রে স্টেটলেস সার্ভার ব্যবহার করা ভালো, স্টেটলেস অ্যাপ্লিকেশন ডিজাইন করা ভালো, যেখানে স্টেটটা এই সার্ভারের মধ্যে থাকবে না, স্টেটটা থাকবে ডাটাবেজের মধ্যে। আর যদি স্টেটটা এই সার্ভারের মধ্যে থাকে, এটা বলে স্টেটফুল অ্যাপ্লিকেশন। এই ক্ষেত্রে যদি আমরা লোড ব্যালেন্স করতে চাই, তখন এটা বলে হচ্ছে স্টিকি সেশন বলে একটা কনসেপ্ট আছে। Hello everyone, I'm Valentinas, head of VPS. তুমি ইউজ করতে পারেন না, টোকেন বেস মেকানিজম কিরকম? আমি হচ্ছে লগইন করার পর ডিটেলসটা হচ্ছে ক্লায়েন্টে রাখলাম, সার্ভারে না লাগে। ওইখানে কি সিকিউরিটি রিলেটেড কোনো সমস্যা হবে না? সার্ভার যদি না রাখি, সার্ভার তাহলে মানে সে বারবার আবার ইয়ে করবে, ওই জিনিসটার কাছে পাঠাবে। জেডাব্লিউটি টোকেন বেস যেভাবে হয়,
জিডব্লিউ তো আসলে একটা ডেটাকে এনক্রিপ্ট করে জিডব্লিউ টোকেন বানায় ফেলে, ওইটা আদান প্রদান করা হয়। ওইটা করা যায়, আবার এটা একটা সিকিউরিটি কনসার্ন আছে, আমি যে সবকিছু যদি টোকেনের মধ্যে রেখে আদান প্রদান করতে থাকি, কেউ যদি টোকেনটা নিয়ে জিডব্লিউ তো ইয়ে করা যায়, ডিক্রিপ্ট করা যায়, তাই না? সেজন্য সেন্সিটিভ ইনফরমেশনগুলো সাধারণত ইয়ে করে না, এই সারাক্ষণ নেটওয়ার্ক আদান প্রদান করে না ক্লায়েন্টের কাছে। তো এই জন্য একটা মেকানিজম আছে যেটা হচ্ছে স্টিকি সেশন, যেটা কুকি বা কিছু একটা আইপি ডিটেইল ট্র্যাক মানে করে, যেটা হয় যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এডব্লিউএস এটা ইউজ করা যায়, যাতে আমার প্রত্যেকবার এখানে যায়। আর আরেকটা হচ্ছে স্টেটলেস, যে আমার আসলে কোন সার্ভারে যাচ্ছে এটা কোনো সমস্যা নাই, এক্ষেত্রে জিনিসটা সিম্পল এবং এখানে কোনো অতিরিক্ত ওভারহেড নাই। আর স্টিকি সেশনে সেটা আমি যদি কুকিও ব্যবহার করি বা অন্যান্য টেকনিক ব্যবহার করি, সেক্ষেত্রে একটা ওভারহেড আছে আর কি। অ্যাপ্লিকেশন কুকি যেমন স্টিকিনেস টাইপ সিলেক্ট অ্যাপ্লিকেশন বেসড কুকি, অ্যাপ্লিকেশন বেসড কুকি ইউজ করে এই কাজটা করা যায়, কিন্তু সেখানে সার্ভারেও এখানে লজিক রাখা লাগবে যে অ্যাপ্লিকেশন যে সেশন স্টিকিনেস না থাকলে আমি লোড ব্যালেন্সার যে কেউ আসবে এবং লোড ব্যালেন্সার যে কোনো জায়গায় পাঠিয়ে দেবে। আর উইথ সেশন স্টিকিনেস, যে সেশন কুকি আসলে সে ওর এর কাছেই পাঠাবে সবসময়, আবার যে গ্রিনটা এর কাছেই পাঠাবে। কিন্তু এই সেশন স্টিকিনেসটা ফ্রি না, এই জিনিসটা আবার হিসাব করার জন্য সার্ভারের একটা মেকানিজম থাকতে হবে, ক্লায়েন্টের একটা মেকানিজম থাকতে হবে। তো সার্ভার বুঝতে হবে যে আচ্ছা ওরে চিনতে হবে, এবং চিনলে প্রত্যেকবার ওরে এখানেই পাঠাতে হবে আর কি। তো এখানে এটার সুবিধা অসুবিধা বলা আছে, কিন্তু আমরা যদি ইয়ে করি স্টেটলেস অ্যাপ্লিকেশন ডিজাইন করি, যেখানে আসলে ইউজারের কিছু আমরা রাখবো না, জিনিসপত্রগুলো আমরা সব ডেটাবেসে রাখবো, তাহলে আমাদের হরাইজন্টালি অ্যাপ্লিকেশনটা স্কেল করতে সুবিধা হবে। তো সামনে আমি গ্র্যাবের যে দুইটা প্রবলেম, কালকে একটা এবং পরের ক্লাসে আরেকটা নিয়ে আলোচনা করবো, তখন এটা দেখবো যে আমরা আসলে স্টেটলেস ব্যবহার করে কত সহজে। আর একটা স্টেটফুল থাকলে এটা স্টেটলেস বানানোর উপায় কি, যে আমি ডেটাবেস এবং ক্যাশ সার্ভার যে ব্যবহার করবো, হয়তো এই সেশন ইনফরমেশন এগুলো আমি ক্যাশ সার্ভারে রেখে দিব, বা ডেটাবেসে রাইট করতে পারি, যদি লোড কম হয়, লোড বেশি থাকলে আমি ক্যাশ সার্ভারে রাইট করতে পারি। এবং যেহেতু এটা খুব সারা বেশিক্ষণ চলবে না, তো সুতরাং ক্যাশে রাইট করলে সমস্যা নাই, এবং সেক্ষেত্রে এটা স্টেটলেস হয়ে যাবে, মানে স্টেটটা এই সার্ভারের মনে রাখতে হবে না যে এই ইউজারের কি স্টেট ছিল। তো ওই ক্ষেত্রে আমার হরাইজন্টালি স্কেল করা সহজ হয় আর কি। তো যাই হোক, আমরা যদি পারি অ্যাপ্লিকেশনকে অবশ্যই আমরা স্টেটলেস করার চেষ্টা করবো, যদি আমরা ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা ইচ্ছা মতো সার্ভার বানাতে পারবো। এখন হচ্ছে এই অটো স্কেলিং, লোড ব্যালেন্সার তো দিলাম। আর আচ্ছা, অটো স্কেলিং এর আগে আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে মনিটর অ্যান্ড অ্যালার্টস। সেটা হচ্ছে আমাদের এই সার্ভারগুলোকে সবসময় মনিটর করতে হবে। সার্ভার মনিটরিং হচ্ছে কমপক্ষে দুই রকম মনিটরিং, একটা হচ্ছে সিস্টেম ম্যাট্রিক্স, মানে এই সার্ভারের সিপিইউ, ডিস্ক স্পেস, র্যাম এবং নেটওয়ার্ক ব্যান্ডউইথ, এগুলো আমরা সারাক্ষণ মনিটর করতে পারি। যেমন আমরা যদি এডব্লিউএস ইউজ করি, এডব্লিউএস এ ক্লাউড ওয়াচ আছে, ক্লাউড ওয়াচ দিয়ে আমরা সবসময় দেখতে পারি যে সার্ভারের কোন ইয়েটা কত। এটা কেন জরুরি, এটা হচ্ছে একটা সার্ভার খুব বেশি লোড নিচ্ছে কিনা, বা একটা সার্ভার খুব কম লোড নিচ্ছে কিনা, কেমন লোড হচ্ছে, এই তার লোড পরিস্থিতিটা বোঝার জন্য আমার সিস্টেম ম্যাট্রিক্সটা দরকার। আরেকটা হচ্ছে আমরা বিজনেস ম্যাট্রিক রাখতে পারি, যে আমার এখন যেই বিজনেসটা আমি সার্ভ করতেছি, বিজনেসের ডিটেইল কি অবস্থা সেটা। তো লোড ব্যালেন্সিং একটা সিস্টেম ম্যাট্রিকটা গুরুত্বপূর্ণ। আমরা যদি অটো স্কেল করতে চাই, অটো স্কেল মানে হচ্ছে লোড বেশি থাকলে আমার হরাইজন্টালি স্কেল হবে, নতুন সার্ভার চলে আসবে, আবার লোড কম থাকলে আবার সার্ভারের সংখ্যা কমে যাবে। এর জন্য আমার নিজস্ব কিছু ইউজ করতে হবে না, এডব্লিউএস আছে হচ্ছে এএসডি বা অটো স্কেলিং গ্রুপ, এখানে যেটা করতে হয় কনফিগার করে দিতে হয়। ধরা যাক এই অ্যাপ্লিকেশন সার্ভার সর্বোচ্চ কয়টা থাকবে, সর্বনিম্ন কয়টা থাকবে, আমি দিলাম যে মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 20টা, এবং এরপর আমার সেট করে দিতে হবে এর লজিকটা কি। তো লজিক এরকম করতে পারি আমি, যে আমার যদি সিপিইউ ইউসেজ 70% হয়ে যায়, তখন নতুন আরেকটা ইনস্ট্যান্স, তো সার্ভারটাকে আমরা ইনস্ট্যান্স বলি, আরেকটা ইনস্ট্যান্স চালু হবে। হয়তো আমার 4টা সার্ভার এখন চলতেছে, যেখানে এগুলা স্টেটলেস সার্ভার এবং লোড ব্যালেন্স করা আছে, এবং এখন ইউজার আস্তে আস্তে বাড়তেছে, এবং এই সার্ভারগুলো হয়তো আগে 40-50-60% সিপিইউ ছিল, এখন 70% সিপিইউ ইউসেজ। তখন আমি যেটা করবো, আমি যদি এটা বলে দিই যে 70% সিপিইউ ইউসেজ হলে আরেকটা সার্ভার রাখতে হবে, তখন আরেকটা নতুন সার্ভার চালু হবে, এবং সেখানে ইয়েগুলো যাবে। এখানে যেমন স্টেট ফুল একটা সমস্যা, আমি যদি একটা নতুন সার্ভার চালু করি, ওর কাছে কিন্তু আমি আগের সার্ভার রিকোয়েস্ট দিতে পারবো না, কারণ আগের সার্ভারগুলো সেটা মেমোরিতে রাখতেছে, সে জানে যে ইউজার সম্পর্কে, ইউজার কখন লগইন করছে, কি করতেছে। এটা ফ্রেশ সার্ভার সেটা জানে না। তো স্টেটলেস হলে সমস্যা নেই, ফ্রেশ সার্ভার চালু হলে ওর কাছে আমি আগে রিকোয়েস্টগুলো ইয়ে করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমার দেখা যাবে 70% থেকে কমে 60% হয়ে গেছে, কারণ 5টার মধ্যে ব্যালেন্স হয়েছে। যদি আরো ইউজার বাড়তে থাকে, হয়তো আমার একসময় 10টা সার্ভার চলছে, 15টা সার্ভার চলছে। এটা হচ্ছে অটো স্কেলিং গ্রুপ, এখানে আমি এটা কনফিগার করে দিব। আবার আরেকটা আমার কনফিগার করতে হবে যে কি অবস্থা হলে আমি একটা সার্ভার বাদ দিয়ে দিব। এটা আমি করতে পারি যে সিপিইউ ইউসেজ যদি 30% এর চেয়ে কম হয়, তখন একটা সার্ভার বন্ধ করে দিব। তো এটা শুধু সিপিইউ দিয়ে করতে হবে এরকম কোনো কথা নেই, সিপিইউ মেমোরি এগুলোর উপর বেস করে লজিকটা সেট করে দেওয়া যায়, এবং সেট করলে এএসজি বা অটো স্কেলিং গ্রুপ যারা যে সার্ভিসটা প্রোভাইড করে অ্যামাজন, সেইটাকে কমাবে বাড়াবে। এবং এই ক্ষেত্রে এটা একটা সুবিধা কি, আমি জিনিসটা বলি ইলাস্টিক, আমি ইচ্ছা মতো এটা বাড়াতে পারি, ইচ্ছা মতো কমাতে পারি। এটা হচ্ছে অটো স্কেলিং গ্রুপ। কেউ আরো করতে চাইলে এডব্লিউএস এএসডি অটো স্কেলিং গ্রুপটা কিভাবে কাজ করে কেউ যদি আরো জানতে চান। আর আরেকটা হচ্ছে আমাদের যে এই সার্ভারগুলো, এগুলো যদি আমি একটা বক্সে রাখি, ঠিক আছে। তো এই জিনিসটা থাকবে একটা ভিপিএস এর মধ্যে, যে ভার্চুয়াল প্রাইভেট ভিপিএন এর মধ্যে, বা ভিপিএন না ভিপিএস বলে, মোট একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে থাকবে। এবং যারা মোবাইল ক্লায়েন্ট বা ওয়েব ক্লায়েন্ট, এরা শুধু লোড ব্যালেন্সারের সাথে যোগাযোগ করতে পারবে, আর লোড ব্যালেন্সার এই সার্ভারগুলোর সাথে যোগাযোগ করতে পারবে। এটা ছাড়া এই নেটওয়ার্কের বাইরে থেকে এই সার্ভারগুলোর সাথে যোগাযোগ করা যাবে না। এবং এই সার্ভারগুলোতে যে আইপি থাকবে, এগুলো হচ্ছে প্রাইভেট আইপি, এগুলোতে কোনো পাবলিক আইপি অ্যাড্রেস থাকবে না। পাবলিক আইপি অ্যাড্রেস থাকবে লোড ব্যালেন্সারে, এবং লোড ব্যালেন্সারে যখন রিকোয়েস্ট হবে, লোড ব্যালেন্সারই এই এগুলোর সাথে যোগাযোগ করতে পারবে। এগুলো নিজেরা যদি কোনো সার্ভিস থেকে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে, বাইরে থেকে যোগাযোগ করা যাবে না। এটা হলো এডব্লিউএস ভিপিএস, কোথায় এডব্লিউএস ভিপিএস না, ভিপিএস না,
VPC, sorry, Virtual Private Cloud. So Amazon Virtual Private Cloud enables you to launch AWS resources into a virtual network that you have defined. তো এটা আমরা ইউজ করতাম, এটা সুবিধা ছিল যেটা এটা সিকিউরিটি বাড়ায়, বাইরে থেকে এটাতে কানেক্ট করা যাবে। তো এইটা একটা জিনিস গেল। আরেকটা হচ্ছে লোড ব্যালেন্সার তো ইটসেলফ একটা কম্পিউটার। এখন এটা লোড ব্যালেন্স করবে কে? এটা সাধারণত ক্লাউড প্রোভাইডারগুলো, হয়তো আমার এখন 100 অল্প ট্রাফিক, প্রতিদিন হয়তো আমি ই-কমার্স ওয়েবসাইট অল্প বেশি কিনা, হঠাৎ করে আমি এমন একটা ডিল দিলাম যে একদম লক্ষ লক্ষ ইউজার চলে আসলো। আমি যদি ডিলটা দেওয়ার আগে আমি জানি যে এই ডিলটার জন্য আসলে 10 লক্ষ ইউজার একদম কয়েক ঘন্টার মধ্যে আমার ওয়েবসাইটে চলে আসবে, তখন কিন্তু লোড ব্যালেন্সারটা এটা সামলাতে পারবে না। লোড ব্যালেন্সারটার সঙ্গে সঙ্গে আমার নতুন ইনস্ট্যান্স করা এই কাজটা করতে পারবে না। এই জন্য লোড ব্যালেন্সারে যেটা করতে হয় এটা হচ্ছে প্রি ওয়ার্মিং। প্রি ওয়ার্মিং মানে আগে থেকে এটাকে গরম করতে হয়। আমি যদি জানি যে আজকে রাত 11টার সময় এখানে লক্ষ লক্ষ রিকোয়েস্ট আসবে, তাহলে আমি রাত 10টার সময় থেকেই বিভিন্ন ছোট ছোট কয়েকটা সার্ভার এবং পার্সোনাল কম্পিউটার থেকে স্ক্রিপ্ট চালায় লোড ব্যালেন্সার আমি হিট করতে পারি, যাতে সে বেশি বেশি রিকোয়েস্ট পেতে থাকে এবং সে যখন রিকোয়েস্ট পেতে থাকবে তখন এই লোড ব্যালেন্সারটা যেখান থেকে আমি নিছি AWS বা Google Cloud, ওরাই এটাকে স্কেল করে দিই। তো আগেই স্কেল করে রাখলে যেটা হবে, তখন আমার যখন সত্যিকার ইউজার আসবে তখন ওরা কোনো বিপদে পড়বে না। তো এটা হচ্ছে নিজেরা করা। আর আমরা যদি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট হয়, যেমন গ্র্যাব ছিল AWS এর গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট, এবং আমাদের বলা থাকতো কারণ গ্র্যাব তো হচ্ছে ট্রান্সপোর্ট, উবারের মতো অ্যাপ্লিকেশন, এবং এটা সারা ওয়ার্ল্ডে ছিল না, শুধু সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে। এবং তাহলে আমরা সবাই কাছাকাছি টাইম জোনে আসি, তাহলে সকাল 8টা থেকে 10টা, সকাল 7:30 পর থেকে হঠাৎ করে স্পাইক, তার আগ পর্যন্ত কোনো ইউজার খুব কম, হঠাৎ করে অনেক বেশি ইউজার চলে আসে। তো এত স্পাইক হলে এটা নরমালি হ্যান্ডেল করা সম্ভব না। তো AWS কে বলা ছিল যে সকাল 7:30টায় আমারটা প্রি ওয়ার্মিং করতে হবে, আবার বিকেল 7:30টায় প্রি ওয়ার্মিং করতে হবে, এবং এটা ওরা কনফিগার করে AWS এটা ম্যানেজ করতে। তো এটা একটা বিষয়, মানে কোনো কিছু ম্যাজিক না। লোড ব্যালেন্সার নিজে এমন কিছু না যে আনলিমিটেড লোড সামলাতে পারবে, ওকে জন্য আগে থেকে প্রি ওয়ার্মিং করতে হয়, নাহলে তার সময় লাগে। তো এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, প্রথমে দেখলাম যে নরমালি একটা ওয়েব রিলেশন সার্ভার কিরকম থাকে, তারপর দেখলাম যে চাইলে আমরা এই সার্ভারের মধ্যে ডেটাবেস সার্ভারটা রাখতে পারি, কিন্তু ডেটাবেস সার্ভারটাকে আমরা বাইরেও করতে পারি। এবং বাইরে করলে যেটা হয় মাল্টিপল ইনস্ট্যান্স একটা ডেটাবেস সার্ভারে কানেক্ট করতে পারবে। আর আমরা যদি লোড ব্যালেন্সার ইউজ করি তাহলে আমাদের এই মাল্টিপল ইনস্ট্যান্স ব্যবহার করলে সুবিধা, এবং ক্লায়েন্ট যোগাযোগ করবে লোড ব্যালেন্সারের সাথে, লোড ব্যালেন্সার যোগাযোগ করবে অ্যাপ্লিকেশন সার্ভারের সাথে। অ্যাপ্লিকেশন সার্ভার একটা প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে থাকবে, যাতে লোড ব্যালেন্সার ছাড়া অন্য কেউ এখানে যোগাযোগ করতে না পারে। আর এখন এই ডিবি সার্ভারটাকে বেসিক স্কেলিং টেকনিক হচ্ছে যে মাস্টার স্লেভ রেপ্লিকা ব্যবহার করা, তাহলে এটা আগে অনেক বেশি লোড সামলাতে পারবে। মাস্টারে রাইট হবে, স্লেভে রিড হবে। মাস্টার একটা থাকবে, স্লেভ এক একাধিক থাকতে পারে। মাল্টি মাস্টার করা সম্ভব, কিন্তু এটা অনেক বেশি কমপ্লিকেটেড। তারপর হচ্ছে আমরা শুরুতে ডিএনএস নিয়ে বলছি যে ডিএনএস এর কাজ হচ্ছে ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস রিটার্ন করা। তারপর আমরা ক্যাশ বসাতে পারি, যে রিডটাকে ফাস্ট করার জন্য। তারপর সিডিএন বসাতে পারি, যে স্ট্যাটিক কন্টেন্টগুলো এখানে হোস্ট করার জন্য, যাতে জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউটেড ইউজাররা এই সিডিএন ইউজ করে। এখন ধরা যাক আমি একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করছি যে নিউ সাউথ ওয়েস্ট, মানে আমি এখানে যে স্টেটে থাকি, আমাদের ইলেকশন হাতে একটা ওয়েবসাইট, ওইখানে কিন্তু সিডিএন ব্যবহার করে লাভ নেই, মানে গ্লোবালি রেপ্লিকেট করে, কারণ 99% ইউজার এই জায়গা থেকে অস্ট্রেলিয়া থেকে সেটা ব্যবহার করবে, তাই না? এই জন্য বুঝতে হবে যে কোথায় আমি এটা ইউজ করবো, কোথায় করবো না। যেখানে আমার ইউজাররা গ্লোবালি ডিস্ট্রিবিউটেড, এখানে সিডিএন ব্যবহার করলে সুবিধা বেশি। তারপরে আমরা দেখলাম যে ডেটাবেস যদি এখানেও কাজ না হয়, তখন আমরা এরকম শার্ডিং ব্যবহার করতে পারি। এখানে শার্ডিং কিটা আইডেন্টিফাই করাটা গুরুত্বপূর্ণ। আর এখানে আমি শুধু রিলেশনাল ডেটাবেস নিয়ে কথা বলছি। তো পরে আমরা বিভিন্ন সিস্টেম ডিজাইনে দেখবো যে আমরা রিলেশনাল ডেটাবেস ছাড়াও চাইলে NoSQL ডেটাবেস ব্যবহার করতে পারি। আবার অনেক সময় একই সাথে রিলেশনাল এবং NoSQL ব্যবহার করতে পারি। কিছু কাজ যেটা রিলেশনাল মডেল, সেটা রিলেশনাল ডেটাবেস হ্যান্ডেল করবে, যেটাতে কি ভ্যালু স্টোর টাইপের জিনিসপত্র, এটা আমরা NoSQL এর মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। আর যেটা বললাম লোড ব্যালেন্সার, এটা ইটসেলফ এরকম ম্যাজিক না, এখানে প্রি ওয়ার্মিং এর দরকার হতে পারে। আর AWS ইউজ করলে এটা বলে AWS ELB, ইলাস্টিক লোড ব্যালেন্সার, ইলাস্টিক লোড ব্যালেন্সিং AWS ELB। আর এগুলা হচ্ছে আমরা EC2 ইনস্ট্যান্স ব্যবহার করি, Amazon EC2। আর যে ডেটাবেস সার্ভার, এটাতে AWS RDS বলে। AWS এর বিভিন্ন সার্ভিস। EC2 হচ্ছে আমরা সাধারণত যেটা কম্পিউটার বলি, ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড। আর ASD হচ্ছে অটো স্কেলিং গ্রুপ, লোড ব্যালেন্সার হচ্ছে ELB, এবার AWS RDS হচ্ছে রিলেশনাল ডেটাবেস সার্ভিস। রিলেশনাল ডেটাবেস সার্ভিস ওরা বিভিন্ন রকম ডেটাবেস দেয়। এখানে আমি যদি চাই MySQL ইউজ করতে, আমি যদি Postgres ইউজ করতে, আমি যদি SQL সার্ভার ইউজ করতে, সেটা করতে পারি। এটা ম্যানেজ বাই AWS। আর ক্যাশিং এর জন্য যেটা বললাম, এটা আমরা নিজেরা ম্যানেজ করতে পারি, অথবা AWS সার্ভিস নিতে পারি। AWS এর ক্ষেত্রে হচ্ছে AWS ইলাস্টিক ক্যাশ। যেটা Amazon ইলাস্টিক ক্যাশ ইজ ম্যানেজড ক্যাশিং সার্ভিস ফর রেডিস এন্ড ম্যানেজড। ইলাস্টিক ক্যাশ না বলতে পারি, রেডিস করব না ম্যানেজ করব, এগুলো কনফিগার করে দিতে পারি। আর CDN AWS এর যেটা সেটা বলতে ক্লাউড ফ্রন্ট, লো লেটেন্সি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক AWS এর। তো অন্যান্য কোম্পানির আছে, Amazon বলছে ক্লাউড ফ্রন্ট। তো এই হচ্ছে আমাদের বেসিক স্কেলিং মেকানিজম, একটা অ্যাপ্লিকেশনকে আমরা কিভাবে মিলিয়নস অফ ইউজারের জন্য স্কেল করতে পারবো। তো এটা গেল। তো আগামী ক্লাসে আমরা যে জিনিসটা দেখবো, যে ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন, যেটা রিকোয়ারমেন্টের উপর বেস করে আসলে কি ধরনের ইয়ে লাগবে, এটার জন্য আমাদের একটা সেন্স থাকতে হবে যে